সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। স্বাগত জানাচ্ছি হাবিবুল বাশার আপনাকে। থ্যাংক ইউ। হাবিবুল বাশারের সাথে ক্রিকেট নিয়ে কথা হবে, তবে তার আগে সব খেলার খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিব। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে জানিয়ে দিলাম। আমরা বলছিলাম যে ক্রিকেট নিয়ে কথা বলবো। হাবিবুল বাশার সুমন আছেন, বাংলাদেশের সাবেক অধিনায়ক আমাদের সঙ্গে, এবং সিলেট টেস্ট চলছে। সেই টেস্ট ক্রিকেটে কত নম্বর পেতে পারে বাংলাদেশ, সেই বিষয় নিয়ে কথা বলবো। চতুর্থ দিনের খেলা চলছে। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। হাবিবুল বাশার, প্রথমেই জানতে চাই যে চতুর্থ দিন কি অবস্থা আপনার মনে হয়? খুব একটা ভালো অবস্থা বলা যাচ্ছে না, যদিও টেস্ট ম্যাচ অনেক কিছু হতে পারে। টেস্ট ম্যাচে তো স্টোরি প্রতি সেশন চেঞ্জ হয়, নতুন নতুন করে লেখাও হয়। বাট সো ফার আজকে যেমন এক্সপেকটেশন ছিল কালকে 4 উইকেট পড়ার পরে যে আজকে লম্বা পার্টনারশিপ হবে, আমরা খেলাটা ওদের হাত থেকে বের করে নিয়ে যাব, ওদেরকে কোনো সুযোগ দেবো না। স্পেশালি যদি আমরা 250+ রান করতে পারতাম, সকালে 2 উইকেটটা একটু কম পড়তো, তাহলে কিন্তু বলতে পারতাম এই মানে লিডের কথা বলছি, তাহলে যেটা বলতাম যে এই টেস্ট স্টোরিটা আমরা লিখতে পারতাম। কিন্তু এখন কিছুটা কিন্তু জিম্বাবুয়ের হাতে চলে গেছে। আমরা খুব একটা লিড নিতে পারিনি। হাসান মাহমুদ ব্যাটিং করছেন, এরপরে কিন্তু দুজন জেনুইন টেইল্যান্ডার। সো যদি আমরা 200 নিচে স্টিল সম্ভব যেটা, বিকজ উইকেটে কিন্তু একটু আনভেরিয়েবল বাউন্স আছে উইকেটে, কিন্তু আমরা দেখেছি যে অত ইভেন বাউন্স না। এখনও 4 ডেতে আজকে কিন্তু বোলারদের কিন্তু বেশ যথেষ্ট সাহায্য আছে, কালকেও থাকবে। বাট এনিথিং আন্ডার 200 কিন্তু মানে খুব একটা বড় টার্গেট নয়। মানে তখন আসলে নিশ্চিন্ত হওয়ার সুযোগটা থাকছে না, একদম থাকছে। এবং জিম্বাবুয়ে টিমকে নিয়ে আমরা যতই বলি, জিম্বাবুয়ে টিমে কিন্তু কিছু ব্যাটসম্যান আছে যারা কিন্তু বড় রান করতে পারে। শন উইলিয়ামস, তারা কিন্তু বড় রান করে অভ্যস্ত, তাদের টেস্ট রেকর্ডও কিন্তু বেশ সমৃদ্ধ। সো আমরা কিন্তু বলতে পারি না যে আমরা এখন স্বস্তির মধ্যে আছি। তার মানে আপনি খুব একটা এই মুহূর্তে স্বস্তিতে নেই, বাংলাদেশের সমর্থকরাও নেই। যদি জানতে চাই, আমরা বলছিলাম যে টেস্টে কত নম্বর দিতে পারেন। এই টেস্টের আসলে এরকম ছন্দপতন শুরুর থেকে, প্রথম দিকে তো আসলে বৃষ্টিটা এমন কিছু ছিল না, পরের দিকে এসে বৃষ্টি আসলো। আমি বলছি যে এই ছন্দপতনের কারণটা কি মনে হয়, যে আমরা সেই পুরনো রোগেই কি ভুগছি টেস্টে? টপারের ব্যাটিং এক্স্যাক্টলি। আমার মনে হয় যে হ্যাঁ, উইকেট আমরা তো একটু সম্মতি স্পোর্টিং উইকেট করতে চেয়েছিলাম। বাট এই স্পোর্টিং উইকেট কিন্তু ডাজন্ট মিন যে বাউন্সটা ইভেন থাকবে না। এই টেস্ট ম্যাচে উইকেটে কিন্তু একটা আনইভেন বাউন্স আছে। আমরা কিছু দেখেছি একদম সামনে থেকে বল উঠেছে, এই ধরনের উইকেটে কিন্তু ইট ক্যান বি এনিবডিজ গেম, যেটা আমরা দেখেছি। বাট এটা কোনো এক্সকিউজ হতে পারে না। আমাদের টপারের ব্যাটিং আমরা স্ট্রাগল করছি। টপারের যদি বড় রান না করে, টপারের থেকে একটা বড় রান না হয়, টেস্ট ম্যাচ আমাদের সবসময় কিন্তু পিছনে থেকেই শুরু করবে না। আমরা স্পেশালি টেস্টের প্রথম ইনিংস কিন্তু টেস্ট ম্যাচটার টোনটা অনেকখানি সেট করে দেয়। আমরা প্রথম ইনিংসে কিন্তু ভালো ব্যাট করিনি। ইভেন আমরা 100 বার ব্যাটিং করতে পারছি না টেস্ট ম্যাচে। আই থিঙ্ক দিস ইজ দ্য বিগেস্ট থিং, যেটা নিয়ে আমাদের অনেক চিন্তা করতে হবে। কেন পারছি না, সেটা নিয়ে আমি আর একটু পরে আলোচনা করতে চাই। ওপেনিংটা নিয়েও আলাদা করে কথা বলবো। কিন্তু এই সমস্যাটা তো আসলে অনেক দিনের, যেটা আপনি বললেন। এবং আমার আরেকটা ব্যক্তিগত কৌতূহল, যে টসটা জিতে আসলে ব্যাটিং নেওয়াটা কি আপনার কাছে মনে হয়েছে যে একটু সিদ্ধান্তটা আসলে রিথিঙ্ক করা যেত? কারণ আপনি নিজেই বলছিলেন যে বাউন্সটা আনইভেন। দেখুন, আমাদের কুইকেস্ট বোলার আছে, সেই হিসাবে সিলেটের যে উইকেট ইউজুয়ালি আমরা যে উইকেট দেখে থাকি, 4th 5th ডেতে কিন্তু অতটা, যেটা টেস্ট ম্যাচে যে জন্য আগে ব্যাটিং করা হয়ে থাকে, 4th 5th ডেতে বলটা বেশি টার্ন করবে, বলটা বাউন্সটা অনেক আনইভেন থাকবে। কিন্তু সিলেট উইকেট কিন্তু এতটা হয় না। যখন উইকেটে ঘাস থাকে, স্পেশালি সেকেন্ড ডে 2, ডে 3 ব্যাটিংয়ের জন্য আইডিয়াল হয়। সো আমার কাছে মনে হচ্ছে হয়তো আমরা যে কোনো টিমই হয়তো আগে বোলিং করছে, বিকজ 4th ইনিংসে ব্যাটিং করা ডিফিকাল্ট। বাট এরকম কন্ডিশন ছিল, সেখানে আমরা হয়তো আগে বোলিংটা নিলে, বিকজ আমার মনে হয় যদি আমরা ফার্স্ট ইনিংসে বোলিং করতাম, জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের জন্য কাজটা আরও কঠিন হতো আমাদের থেকে, আমাদের পেস বোলারদের জন্য কাছে, এবং নাইদ রানা, এবাদত, খালেদ, যেটাই বলি। আরেকটা জিনিস জানতে চাই, যে বলতে না বলতে কিন্তু জাকের আলী 50 করেছেন। এই একটা পার্টনারশিপ চেষ্টা চলছে জাকের এবং হাসান মাহমুদের। সেই জায়গাটা তো একটা জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে পারে, কিন্তু টপ অর্ডারের এই ব্যাটিং, বিশেষ করে ওপেনিংয়ের সমস্যাটা কিন্তু আরও বেশি। আমি একটা পরিসংখ্যান দেখছিলাম যে বাংলাদেশ লাস্ট 50 ঊর্ধ্ব পার্টনারশিপ 2 বছর আগে করেছে, এবং ওপেনিংয়ে বাংলাদেশের সেরা পার্টনারশিপগুলো সবগুলোতেই প্রায় তামিম ইকবালের একটা অবদান আছে। সেই জায়গায় আমরা পার্টিকুলার ওপেনারও খুঁজে পাইনি, কিংবা ওপেনিং পেয়ারও খুঁজে পাইনি যারা সাকসেসফুল হবে। ওপেনিং পেয়ার হয়তো বা এখন খেলছে কয়েকজন, কিন্তু সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে আসলে অনেক দূরে আমরা।
ওপেনিং বলতে কিন্তু আপনি ওপেনিং পেয়ারই বুঝবেন। জি, ওপেনিং পেয়ার। একজন ওপেনার রান করলে আরেকজন রান করলো, তাহলে কিন্তু ওপেনিং স্ট্যান্ডটা তৈরি হলো না। না। এটাকে আমরা দেখুন, আমরা পাকিস্তানে খুব ভালো একটা সিরিজ খেলেছিলাম, পাকিস্তানের মাটিতে কিন্তু ওদেরকে হারিয়েছিলাম। সেখানেও কিন্তু ওপেনিং পেয়ারটা অতটা ভালো হয় না, সেখানে বরং ডিবাকাল হয়েছিল টপ অর্ডারে এই একই রকমের। তো সেম প্রবলেম, এবং এটা আরো বেশি ধরা পড়েছে ইন্ডিয়া যে সিরিজটা খেললাম, এবং এখানে এটা এক্সপেক্টেড যে জিম্বাবুয়ের অবভিয়াসলি যতগুলি টেস্ট প্লেইং নেশনের কথা বলছি তাদের মধ্যে জিম্বাবুয়ে ইজ উইকার, এটা তো বাস্তবতা। সেখানে কিন্তু আমরা ওপেনিং পার্টনারশিপটা আমাদের ভালো হলো না। দিস ইজ প্রবলি দ্য বিগেস্ট ওয়ারি ফর বাংলাদেশ ক্রিকেট, স্ট্রেলিং টেস্ট ক্রিকেট। তামিম ইকবাল সাথে আরেকজন ওপেনার, তারা যাওয়ার পরে আসলে আমাদের ওপেনিং পার্টনারশিপটা গড়ে উঠছে, যার জন্য কিন্তু আমাদের তামিম ইমরুল কায়েসের কথা আমি বলতে পারি যে ওই সময়টা আমরা ওই সময়টা একটা ভালো একটা সময় গিয়েছিল, তারপর থেকে কিন্তু আমরা স্ট্রাগল করছি। স্পেশালি দেখুন, ওপেনিং পার্টনারশিপ যদি বড় না হয়, 3, 4, 5 কিন্তু এক্সপোজ হয়ে যায় নতুন বলে, তো সেই সমস্যাটা আসলে আমরা ভুগছি বেশি। মানে এটার মানে কোনো সমাধান কিংবা কোনো কারণ কি আপনি খুঁজে বের করতে পেরেছেন, মানে বাইরে থেকে দেখে কিংবা? দেখুন, ইন্টারেস্টিংলি আমরা যদি ফার্স্ট ক্লাস ক্রিকেট দিকে ফিরে যাই, যদি আমাদের 8টা ডিভিশনে তো 16টা ওপেনার থাকার কথা। সো সেখানে কিন্তু ফার্স্ট ক্লাসে কিন্তু আমরা দেখি না কোনো ওপেনার কনসিস্টেন্টলি অনেক রান করছেন, বড় রান করছেন। কোনো একটা ফার্স্ট ক্লাস টিমের ওপেনিং পার্টনারশিপ খুব ভালো হচ্ছে, সেখানেও কিন্তু আমরা দেখছি স্ট্রাগল করছে। মানে আপনাকে যদি আমি জিজ্ঞেস করতে পারি চাই যে 16টা ওপেনার নাম বলেন, আপনি কিন্তু বলতে পারবেন না, দ্যাট বিকজ এই 16 এরা রান করে না। সেটা আসলে আমাদের প্রবলেমটা হচ্ছে কিছু। আমি বেশ কিছুদিন আমাদের ব্যাটিংটা শুরু হয় টপ 4-5 থেকে আর কি, এবং ওপেনিংয়ের থেকে সবাই আসলে ওই জায়গাটাই ব্যাটিং করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সো দিস ইজ এ প্রবলেম। আমার মনে হয় যে আমরা বেশ কিছু ওপেনারকে ট্রাই করেছি, কেউ আসলে আমাদেরকে কেউ অন অ্যান্ড অফ রান করছে, বাট ওপেনিং পার্টনারশিপটা আসলে সেভাবে এখনো গড়ে মানে কনসিস্টেন্ট না। টেস্ট টিমের ব্যাটিং অর্ডারেও কি আপনার কাছে মনে হয়েছে যে কনসিস্টেন্ট? শুধু ওপেনিং তো একটা এক্সপোজ হয় কিংবা সামনে আসে দেখে আমরা বলি, কিন্তু কনসিস্টেন্ট ব্যাটিংয়ে কেউ করছে এমন কাউকেও কি আমরা খুঁজে পাচ্ছি টেস্টের জন্য? 3-4 আই থিঙ্ক 3-4 ইজ ফাইন। 3-4 মমিনুল এবং শান্ত, আই থিঙ্ক তারা শান্ত 3-এ করছিল, এখন 4-এ গেছে। শান্ত যখন স্টার্ট করেছিল ক্যারিয়ার তখন 4 নম্বরে ব্যাটিং করতো, পরে দলের প্রয়োজনে 3 নম্বর করেছে। সো আই থিঙ্ক দিস ইজ ফাইন। নাম্বার 3 মমিনুলের রেকর্ড কিন্তু খুব ভালো নাম্বার 3-তে। তো সেটাই আমার মনে হয় এই 3-4-এ আমাদের খুব একটা সমস্যা নেই। আমাদের একটা বড় সমস্যা হয়েছে মুশফিক রহিম, আমাদের সবচেয়ে প্রলিফিক ব্যাটসম্যান, যিনি সবসময় রান করে থাকেন টেস্ট ক্রিকেটে। মুশফিক রহিমের ব্যাট থেকে খুব একটা রান আসছে লাস্ট 10-12 ইনিংসে, প্রবলি খুব একটা রান আসছে, সেটা আমাদের বড় সমস্যা। আই থিঙ্ক উই আর মিসিং অনেক বেশি মিস করছি লিটনকে। লিটন যে ব্যাটিং করে 6 নম্বরে, লিটন আপনি যদি আমার টেস্ট ম্যাচগুলো দেখেন, লিটন যে 6 নম্বরে একটা আমাদের টিমটা ধরে রাখা, টিমটা বড় রান করে, এবং লিটন সবসময় বড় রান করে। আমরা আই থিঙ্ক উইল মিসিং লিটন ডিয়ারলি, ওকে আমরা অনেক বেশি মিস করছি। মানে লিটনের মিস করার এই খবরের সাথে আমরা আরও একটা আউটের খবর দিতে পারি যে হাসান মাহমুদ কিন্তু আউট হয়ে গেছেন। সুতরাং 8ম উইকেটের পতন হয়েছে বাংলাদেশের, এবং পরবর্তীতে আরও একটা 9 নম্বর উইকেটে চলে গেছে। সুতরাং 166 রানের মতো লিড আছে এই মুহূর্তে। 200 এখন অনেকটা দূরের পথ মনে হচ্ছে। এবং আনফর্চুনেটলি 10 নম্বর ব্যাটসম্যান, নাম্বার 11 ব্যাটসম্যান যিনি নাহিদ রানা, তিনিও খুব একটা ব্যাট হাতে পারদর্শী নন। এবং আনফর্চুনেট যেটা যে আমাদের টেইল এন্ডার যারা বোলার যারা যখন ব্যাটিং করতে আসেন, তাদের তো কাজ বোলিং করা, ব্যাটিং করার কাজ নয়। কিন্তু অন্য দেশে টেইল এন্ডার দেখবেন যে যখন একজন ব্যাটসম্যান সাথে থাকে, তাকে অ্যাটলিস্ট একটু পার্টনারশিপ করতে পারে, তাকে সঙ্গ দিতে পারে। কিন্তু আমাদের টেইল থেকে কিন্তু আমরা সেটা খুব একটা পাই না। জাকির আলী কিন্তু একপাশে দাঁড়িয়ে আছেন, অন্যদিকের যে ব্যাটসম্যান যিনি আসছেন, বোলার ডেফিনেটলি, বাট তিনি কিন্তু অ্যাটলিস্ট ডিফেন্ড করার সামর্থ্যটা কিন্তু থাকা উচিত, সাপোর্ট করা সেইটুকু থাকা উচিত। এবং আমাদের লাস্ট 3 হাসান মাহমুদ করছেন, কিন্তু লাস্ট 4 ব্যাটসম্যানদের কাছ থেকে আমরা আসলে সেই সাপোর্টটা কখনো পাই না। মানে সেই জায়গাটায় তো একটা দুর্বলতা আছে। জাকির আলীকে নিয়ে কি বলবেন, যে জাকির আলী মানে কেমন করছেন, উইকেট কিপিং বলি কিংবা তার রোলটা প্লে করছেন কিভাবে? ইউনিক টেকনিক, একটু ডিফারেন্ট টেকনিক, বা হয়তো অত চোখের জন্য অত দেখতে ভালো না, বাট হি ইজ ভেরি মাচ ইফেক্টিভ। আমাদের যে ওয়ান অফ এ রেয়ার ব্যাটসম্যান যিনি খুব পরিশ্রম করেন। আমরা কিন্তু পরিশ্রম বলতে বুঝি ফিজিক্যাল একটা বেশি বুঝি, বাট মাঠে ব্যাটিং করার জন্য অনেক পরিশ্রমের কাজ, কষ্ট করে ব্যাটিং করা। আই থিঙ্ক জাকির আলী কাজটা খুব ভালো মতো করেন। হয়তো অত দৃষ্টিনন্দন কাভার ড্রাইভ দেখতে পারবেন না, হয়তো অত সুন্দর স্কোয়ার কার্ড দেখতে পারবেন না, বাট হি স্কোর রানস, এবং দলের প্রয়োজনে এবং কঠিন পরিস্থিতিতে কিন্তু ও জিনিসটা খুব ভালো হ্যান্ডেল করতে পারে। আই থিঙ্ক ইজ এ টেরিফিক ব্যাটসম্যান আমি মনে করি, বিকজ অনেক সময় আছে না খুব ভালো টেকনিক, ভালো স্কিল, কিন্তু মাঠে যে ইফেক্টিভ হয় না। বাট জাকির আলী এমন একটা খেলোয়াড়,
হয়তো টেকনিক্যালি মনে হবে যে খুব ভালো, বাট ও নিজের সামর্থ্যটা খুব ভালো করে জানে এবং সেই সামর্থ্যের সেরা প্রয়োগটা খুব কঠিন পরিস্থিতিতে ভালো করতে পারে। সেই তুলনায় তার পারফরমেন্সও আসলে বলছে কথা এবং তিনি টিকে আছেন এবং পারফরমেন্স করছেন। 248 9 উইকেটে 166 রানের লিড আমরা যেটা বলছিলাম। এই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এরকম অবস্থা হবে সেটা কি আপনি ভেবেছেন? সিলেটের লাস্ট টেস্টও যদিও আমরা হেরেছি জিম্বাবুয়ের সাথে, সেটা আর এক কথা, কিন্তু জিম্বাবুয়ের সাথে লাস্ট 5 সিরিজে আমরা কখনোই সিরিজ হারিনি। আমি দেখছিলাম একটা পরিসংখ্যান এটাও, যে আমরা টেস্ট হেরেছি কিন্তু ড্র করেছি, কিন্তু সিরিজ হারিনি কখনো। এবার কি সেই সংখ্যাটা আবার জেগে উঠছে কিনা? মানে সেই সময়কার জিম্বাবুয়ের সাথে এখনকার জিম্বাবুয়ের নিশ্চয়ই আকাশ পাতাল পার্থক্য রয়ে গেছে। বাংলাদেশের পার্থক্যটা কি আসলে বাংলাদেশও একটু কি নিচের দিকে নামছে কিনা টেস্টে পারফরমেন্সটা? ফার্স্ট টেস্টে পারফরমেন্স সোফার আমরা যদিও বলবো না যে এই টেস্ট ম্যাচটা আমরা এখনো জিততে পারি না, এই টেস্ট ম্যাচটা এখান থেকেও জিততে পারি, বাট আমি একটু হতাশ ডেফিনেটলি। দেখুন, আমি প্রিটি শিওর আপনাকে হয়তো শুনতে হচ্ছে এই জিম্বাবুয়ে সিরিজের আগে জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচ আমরা নতুন কিছু খেলার ট্রাই করি। আমি এই প্রশ্নের জবাবটা আমি বেশ কয়েকবার দিচ্ছি, বেশ কয়েকবার দিতে হচ্ছে। এখানে কি আমরা নতুন কাউকে ট্রাই করবো কিনা, জিম্বাবুয়ে উইকেট টিম, তাদেরকে আমাদের অন্য কোনো খেলা উচিত না। আমি কিন্তু সব সময় একটা কথা বলেছি, টেস্ট ম্যাচ এ ডিফারেন্ট বল গেম। আপনি কাউকে যদি ভেবে চিন্তা করেন, আপনি কিন্তু নিজেকেই বিপদে পড়বেন। আর সব কিছুর পরেও জিম্বাবুয়ের সাথে একটু আমাদের ঘরের মাটিতে আরও ভালো খেলা উচিত ছিল। এখনো টেস্ট ম্যাচটা শেষ হয়ে যায়নি, আবার বলছি, বাট স্টিল আমাদের এখন পর্যন্ত যা হয়েছে আমি বলবো না যে আমি খুব খুশি। উই ক্লিয়ারলি ফেভারিট, আমরা যে ক্রিকেট খেলে আসছি, বাট এই টেস্ট স্পেশালি ইন্ডিয়া সিরিজটা কিন্তু আমাদের খুব খারাপ গিয়েছিল। সো রেসপেক্টেড যে এই সিরিজে আমরা আবার আমাদেরকে প্রমাণ করতে পারবো, বাট এই টেস্ট ম্যাচটা আমাদের একদম ভালো যায়নি এখন পর্যন্ত। মানে সেটা কি আপনি তার মধ্যে ব্যাটিং বোলিং এর মধ্যে ব্যাটারদেরকেই নিশ্চয়ই দায়টা একটু বেশি দিতে হবে ডেফিনেটলি। এবং এই বোলিং অ্যাটাকের এগেনস্টে মুজার আম্বানি ডেফিনেটলি আউটস্ট্যান্ডিং বোলার, বাট টেস্ট ম্যাচে তো এরকম অন্য দলগুলিতে 104 জন বোলার থাকে, জিম্বাবুয়েতে আসলে এরকম তেমন বাকিরা কিন্তু অত বেশি ইফেক্টিভ না। এই বোলিং অ্যাটাক এগেনস্টে আপনার টপ অর্ডার এক্সপেক্টেড যে আপনি বড় রান করবেন, প্রথমে ব্যাটিং করে অ্যাটলিস্ট 350-400 রান করবো, এটা না করলে আসলে বলতে হবে যে আমরা টেস্ট ম্যাচে আসলে ভালো খেলছি না। মাত্র 191 এবং সেকেন্ড ইনিংসে 254 রান এই মুহূর্তে আমাদের। সবচেয়ে বড় জিনিস আপনি যদি খেয়াল করে দেখেন, আমরা বেশি ওভার ব্যাটিং করতে পারছি না। জি, আমার কাছে পরিসংখ্যান নেই, বাট প্রথম ইনিংসে সম্ভবত আমরা 61 ওভার 61 ব্যাটিং করছি। 61 ওভার আসলে ইটস নট গুড এনাফ টেস্ট ম্যাচে। যদি এবং সেকেন্ড ইনিংসেও এখন পর্যন্ত 78 ওভার মাত্র। অ্যাট লিস্ট 100 ওভার যদি ব্যাটিং করতে না পারি আমরা টেস্ট ক্রিকেটে, তার মানে আমরা ভালো খেলছি না। আমরা আরও কথা বলবো আপনার সঙ্গে হাবিবুল বাশার। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসেই ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে একটা বিরতি নিয়ে ফিরে আসছি একটু পরে। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা কথা বলছিলাম টেস্ট ক্রিকেটে। সিলেট টেস্ট চলছে জিম্বাবুয়ে বাংলাদেশের, সেই টেস্টে কত নম্বর পেল বাংলাদেশ সেই বিষয়ে। বাংলাদেশ চতুর্থ দিন প্রথম সেশনে ব্যাট করছে দ্বিতীয় ইনিংসে, কিন্তু অবস্থা কিন্তু খুব একটা ভালো এমনটা বলা যাবে না। 9 উইকেটে 255 রান, 173 রানের লিড এই মুহূর্তে বাংলাদেশের। জিম্বাবুয়ের জন্য সেই রানটুকু আসলে কতটা বড় কিংবা কতটা আসলে এই টেস্ট বাঁচানোর জন্য বাংলাদেশের পুঁজি হবে সেটা সময়ই বলে দিবে। কিন্তু এই মুহূর্তে আমরা আলোচনা করছি হাবিবুল বাশারের সঙ্গে, বাংলাদেশের সাবেক অধিনায়ক। তিনি কথা বলছেন আমাদের সঙ্গে। সিলেটের পর আবার চট্টগ্রামের টেস্ট। সিলেট এবং চট্টগ্রাম মিরপুরের চেয়ে অন্যরকম থাকে। মিরপুরের উইকেট আমরা মিস্ট্রি উইকেট বলে থাকি, কিন্তু সিলেটে আপনি বলছিলেন যে বাউন্সটা নর্মালি কীরকম থাকে। চিটাগাংয়ে আমরা জানি যে রান হয়। সেই বিবেচনায় এই টেস্টের ফল যাই হোক, মানে আমি বলছি এখন আমরা যাই হোকের মধ্যেই বন্দি রাখতে চাই। চিটাগাং টেস্টে বাংলাদেশের সম্ভাবনা কি এর চেয়ে বেটার নাকি না? কারণ ওই উইকেট আমি বলছিলাম যে রান হয়, হয়তো বা একটু মিস্ট্রিনেসটা কম। বেটার তো অবশ্যই হওয়া উচিত। আমার মনে হয় বাংলাদেশ চিটাগাং টেস্ট আরও ভালো খেলবে। আমি কোনো আসলে এক্সকিউজে যেতে চাই না যে অনেকদিন পর টেস্ট খেলছি, সাদা বলে খেলছি 5 মাস সাদা বলে খেলছি, লাল বলে খেলছি না। আসলে এই যুগে এই সময় আসলে এইরকম এক্সকিউজের মধ্যে যাওয়া উচিত না। একটা এক্সকিউজ আসতে পারে যে আমরা সাদা বলে ক্রিকেট খেলছিলাম, লাল বলে খেলছিলাম না, ফার্স্ট ক্লাস খেলেছি বেশ কিছুদিন আগে। বাট এই মডার্ন ডেজে কিন্তু এখন এভাবে খেলে সবাই। সাদা বল খেলে লাল বল খেলতে যায়, লাল বল খেলে সাদা বল খেলতে। কারণ সারা বছর ক্রিকেটটা এখন এত বেশি ক্রিকেট হয়, এত বেশি টুর্নামেন্ট হয়, আপনার আসলে ওই সময়টা থাকে না। এখন খেলোয়াড়রা কিন্তু অ্যাডজাস্ট করে নেয়। অ্যাডজাস্ট করতে না পারলে কিন্তু এটা আপনার ব্যর্থতা, আপনি সেটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে পারেন না। বাট চিটাগাং উইকেট একটা জিনিস যে একটু ইভেন থাকবে আমার মনে হয়। সিলেট উইকেটটা কিন্তু একটু আনইভেন মনে হয়েছে, স্পেশালি বাউন্সটা একটু আনইভেন মনে হয়েছে।
যেটাতে ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছে, দুই দলের ব্যাটসম্যানই কিন্তু স্ট্রাগল করেছে, বাট চিটাগাং উইকেট জেনারেলি আমি জানি না আমরা কি ভাবছি কেমন উইকেট করবো। আই হোপ যে আমরা স্পিনিং ট্র্যাক বানাবো না। আমরা বলতে না বলতে কিন্তু বাংলাদেশ অল আউট হয়ে গেছে 255 রানেই, 174 রানের টার্গেট জিম্বাবুয়ের সামনে। মানে এখন আমরা শুরু করেছিলাম, আপনি 250 বলছিলেন নিরাপদ, 200 হলেও হতে পারে, 174 কি আসলে কোন জায়গায় দাঁড় করাবেন? আমরা পেছন থেকে শুরু করব 174। স্টিল উই ক্যান উইন, বিকজ উইকেটে কিন্তু বোলারদের বেশ ভালো সাহায্য আছে। আমরা দেখেছি মুজার রব্বানির বলে স্ট্রাগল করেছে এবং উইকেট কিন্তু ইভেন হয়নি, উইকেট এখনও অড বাউন্স আছে। যদি আমরা ভালো বল করতে পারি এই টেস্ট ম্যাচও এখান থেকে বেরোয় আসা সম্ভব, বাট ডেফিনেটলি আমরা পিছিয়ে থেকে শুরু করবো। জিম্বাবুয়ে আপার হ্যান্ড পেয়েছে, তাদের হাতে সময় আছে, অনেক সময় আছে, 1.5 দিন সময় বাকি। সময়টা সমস্যা হবে না, আমাদের অল আউট করতে, বোল্ড আউট করতে হবে ওদেরকে। আমাদের হাতে যথেষ্ট বোলার আছে, বাট ডেফিনেটলি উই আর আন্ডার বিগ প্রেশার। বাংলাদেশের টেস্টের এই সিচুয়েশনের পেছনে কি এটা কোনো কারণ আছে কিনা, যে সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, মাশরাফি, মানে অনেকগুলো প্লেয়ার একসাথে যে একটা ব্যাচ আমাদের চলে গেল, সেইটার ফলটা কি আমরা এখন কিছুটা হলেও ফিল করতে পারছি? এটা তো খুব স্বাভাবিক, এটা তো হবে। যদি আমাদের মুশফিক আছেন, মাহমুদুল্লাহ তো অনেকদিন টেস্ট খেলছেন না, মানে একমাত্র তামিম এবং সাকিব ছাড়া অন অ্যান্ড অফে খেলেছেন। এবং আমরা সাকিব তামিমের ছাড়াও যে ভালো খেলি তা কিন্তু নয়। আমরা তো নিউজিল্যান্ডে টেস্ট জিতেছি, নিউজিল্যান্ডের সবচেয়ে কঠিন জায়গায়, সেখানে কিন্তু ওদেরকে ছাড়াই জিতেছি। আমিও এটাকেও আমি আসলে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। আমার মনে হয় যারা নতুন আর যারা এখন খেলছেন, তারা দেয়ার টেস্ট প্লেয়ার, তারা অনেক দিন ধরে খেলছেন। আপনি যদি সবার নাম বলি, সাদমান, মাহমুদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, তারপরে মুমিনুল হক, কিংবা আপনি মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, সবাই অনেক দিন ধরে খেলছেন। কেউ নতুন ডেবু হয়নি, কারণ সবাই মোটামুটি ম্যাচিউর বলা যায়, সবাই এক্সপিরিয়েন্স কিন্তু বলতে পারি, সেক্ষেত্রে সেটা বলা যাচ্ছে না যে, এবং একটা সময় তো একটা সময় আসবে এদেরকে ছাড়াই খেলতে হবে, বাট সেটার জন্য জিম্বাবুয়ে টিমের সাথে স্ট্রাগল করাটা আসলে মেনে একটু কঠিন। মানে কিন্তু ওভারঅল আমাদের ক্রিকেটটাই কিন্তু এরকম চলছে। আমরা টেস্ট ক্রিকেট নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি। লাস্ট ওয়ানডে ফরম্যাট যদি বলি, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা খুব খারাপ খেলেছি। টি20 ফরম্যাট যদি বলি, আমরা ওয়ার্ল্ড কাপে খুব খারাপ খেলেছি। আমি বলছি যে বাংলাদেশের ওভারঅল ক্রিকেটটাই কি আসলে এই জায়গায় একটা স্টাক হয়ে আছে কিনা, একটা জায়গায় একটা আটকে আছে কিনা একটা জায়গায়? আমাদের লাস্ট কিছুদিন, গত 1 বছর 2 বছরের পারফরমেন্সটা আসলে আমাদের মতো হচ্ছে না। আমরা যেমন করছিলাম টিল 2023 আমরা কিন্তু খুব ভালো যাচ্ছিলাম, স্পেশালি ওয়ানডেতে খুব ভালো যাচ্ছিলাম। আমরা প্রায় অলমোস্ট 4টা সিরিজ জিতেছি, ঘরের বাইরে সাউথ আফ্রিকায় জিতেছি, ওয়েস্ট জিতেছি, তো গুড, ওয়ের ক্লোজিং। তারপর থেকে কিন্তু একটা ডিবাকল আমাদের শুরু হয়েছে। আমরা কিন্তু তার প্রতি একটু ইনকনসিস্টেন্স, বাট আমাদের আই ডোন্ট নো, আমাদের ক্রিকেট কিন্তু যা ছিল তাই আছে, আমাদের ঘরের ক্রিকেট যেমন ছিল তাই আছে, খেলার সংখ্যায় বেড়েছে। আমি জানি না, ইট হ্যাজ টু কাম ফ্রম দ্য প্লেয়ার্স। আমাদের প্লেয়ারদের একটু আমি জানি না, কিন্তু এটাকে অ্যাড্রেস করার সময় আছে, এসেছে কিনা, কিংবা আমি বলছি যে এই জায়গাটায় আমরা যে এমন অবস্থায় আমরা রয়েছি, আসলে কেন আমরা এই জায়গায় সব মানে স্টেক হোল্ডারদের সাথে আসলে আলোচনা ডেফিনেটলি টু বি অ্যাড্রেস, বিকজ আমরা এখন আমাদের পরিচয়টা যেমন বিশ্বের কাছে, যে একটা অ্যাজ এ ক্রিকেট প্লেইং নেশন, যারা খুব ভালো খেলছিল, আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে কিন্তু গত বছর আমরা সেরকম পারফরমেন্স করতে পারছি না। তো সামহার নিশ্চয়ই আমাদের কাজ করা আছে। এটা তো যদি একটা ওয়ান অফ ট্যুর হতো তাহলে আমরা বলতে পারতাম যে একটা অ্যাক্সিডেন্টলি একটা ট্যুর আমাদের খারাপ গেছে, কিন্তু আমরা কিন্তু কনসিস্টেন্টলি ইনকনসিস্টেন্ট, তো সেটাকে কিন্তু আমাদের একটু অ্যাডজাস্ট অবশ্যই করতে হবে এখন। মানে আপাত সমাধান কিছু আপনার চোখে পড়ে? মানে এইগুলো তো আসলে লং টার্ম প্ল্যান, নতুন প্লেয়ার তৈরি করা, রুটটা ঠিক করা, ঘরোয়া ক্রিকেট উন্নতি করা, এগুলো তো আসলে একটু লং টার্ম কিংবা এগুলো অনেক দিনের কথা, কিন্তু আমি আপাত দৃষ্টিতে খুব দ্রুত সমাধানের কোনো উপায় আছে? দেখুন, পরিবর্তনের চপ অ্যান্ড চেঞ্জ করা তো সবচেয়ে সহজ কাজ, বাদ দিয়ে নতুন সহজ কাজ। বাট আমার মনে হয় যখন আমরা কাউকে করছি তাকে একটা পর্যাপ্ত সুযোগ কিন্তু আমরা পর্যাপ্ত দিয়েছি। আমার টপের ওপেনিং ব্যাটসম্যানের পর্যাপ্ত সুযোগ পেয়েছে। নতুন কাউকে আমরা হয়তো চিন্তা করলে করতে পারি, যদি করতে পারি এটা হয়তো সময়, এবং যাকে নেবে তাকে যেন একটু সময় দিই। বাট ইটস টাইম প্লেয়ারদের একটু অ্যাড্রেস করা যে টিমে থাকতে হলে কিন্তু পারফরমেন্স করতে হবে, ইউ হ্যাভ টু পারফর্ম। মানে সেটা প্লেয়ারদেরকে আসলে অ্যাড্রেস করতে হবে, কিন্তু সমস্যাটা এই জায়গায় আমার মনে হয় যে আসে সেও পারফর্ম করতে পারে না, ঘুরে ফিরে আবার পিছনের জনের কাছেই ফিরে যেতে হচ্ছে। বাংলাদেশের ক্রিকেটে এই জিনিসটা আসলে প্লেয়ারদেরকে আসলে খুব বেশি পারফর্ম করার ক্ষেত্রে প্রেশারাইজ করতে পারছে না।
বাইরে যে যিনি আসবেন, একটা সময় তো ছিল ঢোকাটা অনেক কষ্ট হয়েছে। অনেক খেলোয়াড় আমি দেখেছি যারা পারফর্ম করছেন ঢুকতে পারছে না, বিকজ ভেতরে যারা আছেন তারা পারফর্ম করছেন। এখন জিনিসটা অন্য হচ্ছে, ভিতরে বাইরে যারা পারফর্ম করছেন না, ভিতরে পারফর্ম করছে না। বাট আই হোপ আমরা এখান থেকে বেরোয় যাচ্ছি। এটা ছাড়া বেরোয় আসার আসলে তেমন কোনো। এক কথায় জানতে চাই যে 174 সিলেক্ট টেস্টে টার্গেট জিম্বাবুয়ের, বাংলাদেশকে জিততে হলে কার পারফরমেন্স আপনি বেশি মনে করেন? কোনো স্পেসিফিক বোলার? নাহিদ রানা এবং হাসান মাহমুদ। আই থিঙ্ক আমাদের কি বোলার হবেন, এই দুজন যদি উইকেট নিতে পারেন আই থিঙ্ক আমাদের মিরাজ এবং তাইজুল হ্যান্ডি হবে, বাট নাহিদ রানা এবং হাসান মাহমুদ পেস বোলারদেরকেই দায়িত্বটা আপনি মনে করছেন নিতে হবে। ধন্যবাদ আপনাকে হাবিবুল বাশার। আমরা মিলিয়ে দেখব যে আজকেই টেস্টটা শেষ হয়ে যায় নাকি আগামীকাল পর্যন্ত যায়, কোন দল জেতে, বাংলাদেশ না জিম্বাবুয়ে, তারপর নিশ্চয়ই আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।